বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও এনেছি। এই ভিডিওতে আমি পেজ নাম্বার 376 এর অর্থাৎ ঘোড়ানাস হাই স্কুলের আমি কোশ্চেন 12 সমাধান আলোচনা করব। 12 নম্বর দাগে তোমরা পরিমিতির অঙ্ক পাবে। এখানে মোট 6টা অঙ্ক আছে। তো সেই 6টা অঙ্কের সমাধান আমি করব। এটা হচ্ছে পার্ট 5 ভিডিও। এর আগের 4টে পার্ট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও। সেখানে আমি প্রতিটা ভিডিওর লিংক দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সেখানে ভিডিওর লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর অঙ্কটি আমি যখন করছি, এই অঙ্কগুলো যখন তোমাদের করাচ্ছি, অবশ্যই তোমরা খাতা আর পেন নিয়ে বসবে। ঠিক আছে? আমি যেমন যেমন করাচ্ছি তেমন তেমন তোমরা সেগুলো লিখতেও থাকবে। ঠিক আছে? শুধুমাত্র দেখবে বা শুনবে না, তাহলে কিন্তু অঙ্ক হবে না, তোমাদের লিখতে হবে। আর আমার এই চ্যানেলে যারা প্রথমে এসছো এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। 12 দাগের 1। দেখো, অঙ্কে বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ। ঘনকাকৃতি বলতে যেমন ধরে নাও লুডোর ছক্কা। লুডোর ছক্কার যে আকার সেটা হচ্ছে ঘনক আকার। তো এইরকমই ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? তো বন্ধুরা, এখানে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি লিটার, লিটারটা কিন্তু আয়তনের একক। হ্যাঁ, লিটার হচ্ছে আয়তনের একক। অর্থাৎ এখানে আমাদের যেটা জিজ্ঞাসা করছে, 1 বালতি জলের আয়তন কত, সেটা আমাদের এখানে বার করতে হবে। তো বন্ধুরা, এই অঙ্ক করতে গেলে সবার প্রথমে তোমাদের যেটা লাগবে, যে সূত্রটা লাগবে, সেটা হলো ঘনকের আয়তন। ঠিক আছে? ঘনকের আয়তন, এই সূত্রটা তোমাদের দরকার। তো সেটা আমি বলে দিচ্ছি। দেখো, আমি অঙ্কটাকে একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তোমাদের। ধরে নাও এরকম একটি তোমার কাছে ঘনক আছে, মানে ঘনকাকৃতি এখানে চৌবাচ্চা বলেছে, তাহলে আমি এখানে একটা চৌবাচ্চা আঁকার চেষ্টা করছি, যেটা হচ্ছে ঘনকাকৃতি। ঘনক মানে একটা এমন একটা ঘন বস্তু যার প্রতিটা তল হবে বর্গক্ষেত্র। অর্থাৎ প্রতিটা তল যদি বর্গক্ষেত্র হয়, এবং আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তো এই হিসাবে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। তোমরা লুডো ছক্কা তো সবাই জানো, তাই না? লুডো ছক্কার প্রত্যেকটা ধার কি হয়? সমান হয়। তো এইরকমই একটি চৌবাচ্চা আছে। এখন বন্ধুরা, এই চৌবাচ্চাটা পুরোটা জল দ্বারা পূর্ণ। এখন এই চৌবাচ্চাটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করে দিই, হ্যাঁ, 3 ভাগে। যেমন বন্ধুরা, আমরা যদি এই একটা রুটিকে যদি সমান 3 ভাগে ভাগ করি, তাহলে এক একটা ভাগ কত হবে? এটা সমান 3 ভাগ, তাহলে এক একটা ভাগ হবে 1/3, 1/3, 1/3। ঠিক আছে? ঠিক সেইভাবে আমরা এই সম্পূর্ণ চৌবাচ্চাটাকে সমান 3 ভাগে ভাগ করে দেবো। এবার এই 3 ভাগে আমি ভাগ করলাম কেন? কারণ এখানে বলছে 1/3 অংশ জল পড়ে আছে। মানে আমি এখান থেকে যদি 64 বালতি জল তুলে নিই, তাহলে 1/3 অংশ জল পূর্ণ থাকবে। তার মানে জলটা কতটা উঠে যাবে? তুমি ভাবো, একটা রুটির কথা ভাবো। এই রুটি তুমি খেতে খেতে কি করলে? লাস্ট পর্যন্ত এই রুটিটা, মানে খাওয়ার পর পুরোটা খেলে না, কিন্তু এমনভাবে খেলে যে রুটিটার 1/3 অংশ পড়ে থাকলো। মানে এটা আর খেতে পারলে না, 1/3 অংশ পড়ে থাকলো। তার মানে তুমি কতটা রুটি খেয়েছো? তাহলে এই এতটা অংশ রুটিটা তুমি খেয়ে নিয়েছো। অর্থাৎ 1/3 প্লাস 1/3, এতটা রুটি তুমি খেয়ে নিয়েছো, মানে 2/3। তাহলে আমি যদি এই চৌবাচ্চা থেকে 64 বালতি যদি জল তুলে নিই, আর তারপর যদি 1/3 অংশ যদি চৌবাচ্চায় জল থেকে যায়, তার মানে কতটা জল উঠবে? এই এক একটা ভাগ কত হচ্ছে? 1/3। এক একটা ভাগ হচ্ছে 1/3, তাই তো? তাহলে এই 1/3 অংশ জল পূর্ণ আছে। 1/3, এই এতটা কিন্তু জল পূর্ণ আছে। হ্যাঁ, তার মানে জলটা উঠে গেছে কতটা? 2/3 অংশ জল উঠে গেছে। তার মানে এই যেটা আমি আঁকলাম, এই এতটা জল কিন্তু
নেই, এখানে জল নেই। তাহলে জল আছে কতটা জায়গায়? এতটা জায়গায় জল আছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 1/3 প্লাস 1/3 অর্থাৎ 2/3 অংশ জল উঠে গেছে। তাহলে এটাকে আমি এইভাবে এটাকে একেবারে লিখতে পারি যে এই পুরো অংশটা কত? 2/3। 2/3 কার 2/3? মোট আয়তনের 2/3 অংশ। ঠিক আছে, এবার এর অর্থ হলো 64 বালতি যখন জল তুলছি তখন এই ঘনকের যা আয়তন সেই আয়তনের 2/3 অংশ জল উঠে গেছে। তার মানে জলের আয়তন কত? এই ঘনকের আয়তনের 2/3 অংশ। এতটা জল 64 বালতিতে উঠেছে। তাহলে একটা বালতিতে কত? তো সেটা আমরা খুব সহজেই বার করতে পারবো। তো বন্ধুরা এখানে আমাদের যেহেতু উত্তরটা লিটারে চেয়েছে তাহলে আমাদের সবসময় জানতে হবে লিটারের সাথে মিটার বা ডেসিমিটারের কি সম্পর্ক আছে। এটা তোমাদের সবার প্রথমে জানতে হবে, সেটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব বা 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, 1 ডেসিমিটার কিউব বা 1 ঘন ডেসিমিটার। তার মানে আমরা এই পুরো অঙ্কটা মানে যখন আমরা ঘনকের আয়তন বার করব তখন সেটা ডেসিমিটার, ঠিক আছে, ঘন ডেসিমিটার এককে বার করব। তো এখানে এক একটা ধারের দৈর্ঘ্য দিয়েছে 1.2 মিটার, অর্থাৎ এখান থেকে এতটার পরিমাপটা দিয়েছে 1.2 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা ধার। তো আমি এখানে কি করব? আমি এখানে সবার প্রথমে যেটা করব ঘনকের আয়তন বার করব। এবার সেই আয়তনটা ধরে নাও ভি হচ্ছে তার আয়তন। এবার এই আয়তনের 2/3 অংশ এটা হচ্ছে জলটা উঠে গেছে, এটা হচ্ছে জলের আয়তন। ঠিক আছে, এটা হচ্ছে জলের আয়তন। কতটা জলের আয়তন? ভি ইন্টু 2/3। এটা হচ্ছে জল যেটা তুলে নিয়েছি, আর এই জলটাই হচ্ছে 64 বালতি জলের সমান। 64 বালতি জলের সমান। তাহলে 64 বালতি, তাহলে বালতিতে কিছুটা জল ধরবে, তো সেই জলের আয়তনটাকে তুমি ধরে নাও এক্স, অর্থাৎ 1 বালতি জলের আয়তন এক্স। তাহলে 64 বালতি জলের আয়তন কত হবে? 64 ইন্টু এক্স। তাহলে আমরা বলতেই পারি যে 64 বালতিতে যতটা জল উঠেছে তার আয়তন যদি এটা হয় তাহলে সেটাই হচ্ছে এই চৌবাচ্চার মোট আয়তনের 2/3 অংশ, কারণ 2/3 অংশ জলটাই তো উঠে গেছে। তাহলে এই আয়তন আর এই আয়তন সমান, এখানে সমাধান করলেই আমরা এক্সটা পেয়ে যাব। খুব সহজ একটা অঙ্ক। তাহলে চলো এবার করি এটাকে। তাহলে এখানে আমরা লিখবো, তাহলে সর্বপ্রথমে আমরা এখানে প্রতিটা ধারের দৈর্ঘ্য যেটা 1.2 মিটার এটাকে ডেসিমিটারে নিয়ে চলে আসবো। আচ্ছা, তাহলে দেখি এটাকে করি। তাহলে নাও দেখো এখানে লিখে নিই, প্রদত্ত চৌবাচ্চার প্রতিটি ধারের দৈর্ঘ্য এ সমান সমান 1.2 মিটার। এবার মিটারের পরে হয় ডেসিমিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1.2 ইন্টু 10 এত ডেসিমিটার। এবার 1.2 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিকটা এক ঘর ডান দিকে সরে যাবে, অর্থাৎ আমরা পাবো 12 ডেসিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এক একটা ধারের পরিমাপটা হচ্ছে 12 ডেসিমিটার। এবার তাহলে লিখবো ঘনকটির আয়তন। এবার লিখবো মানে ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন। ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন, সেটাকে আমরা ভি ধরে নিচ্ছি। এবার ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব অর্থাৎ এ কিউব এত ঘন একক। এবার আমরা আয়তনে সবসময় ঘন শব্দটা ব্যবহার করব, ঠিক আছে, আয়তনের এককে। এবার এর মানটা আমরা বসিয়ে দিই, তাহলে 12 কিউব এত ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার বলতে আমরা বুঝবো 12 কিউব ঘন ডেসিমিটার মানে 12 কিউব লিটার। হ্যাঁ, 12 কিউব লিটার, 12 কিউব লিটার। আর কেন লিটার এখানে উল্লেখ করে দাও, যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান সমান কত হয়? 1 লিটার। তাহলে আমরা পেলাম এই চৌবাচ্চার মোট জলের আয়তন হচ্ছে 12 কিউব লিটার।
এখন এই চৌবাচ্চা থেকে যদি 64 বালতি জল তোলে তাহলে কতটা জল উঠে যাবে? 2/3 অংশ, আয়তনের 2/3 অংশ, আয়তন হচ্ছে ভি, তাহলে এর 2/3 অংশ অর্থাৎ এতটা জল উঠে যাবে। আর এই জলটাই হচ্ছে 64 বালতি জলের সমান। তো সুতরাং আমি এবার কি করব? আমি এবার 2/3 অংশ জলের আয়তন বার করব। এবার লিখব 64 বালতি জল তুলে নেওয়ায় চৌবাচ্চা থেকে মোট জল উঠে যায় সমান সমান ভি ইন্টু 1 মাইনাস 1/3। 1টা কি? মোট জলের পরিমাণটা আমরা 1 অংশ ধরে নিচ্ছি, তার থেকে 1/3 অংশ আমি দেখছি যে পড়ে আছে, তাহলে কতটা জল উঠবে? 1 মাইনাস 1/3। ঠিক আছে, তো এটাকে আমরা লিখছি এত লিটার। এবার ভি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো 12 কিউব ইন্টু, এটা আমরা ক্যালকুলেশন করতে পারি, তো তোমরা আপাতত এইভাবেই রেখে দাও, যখন দরকার পড়বে তখন আমরা 12 কিউবটা ভাঙিয়ে দেখব কত হচ্ছে। এবার এখানে বিয়োগ করলে আমরা জানি কত আসবে, 2/3 আসবে, তাই না? এত লিটার। আচ্ছা, তাহলে এবার 64 বালতির যে জলের মোট আয়তন সেটা হচ্ছে এতটার সমান। এবার আমরা ধরে নেব প্রতি বালতি জলের আয়তন, ধরি প্রতি বালতি জলের আয়তন x লিটার। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি? অতএব প্রশ্ন অনুসারে তাহলে 64 বালতিতে কতটা জল উঠবে? এক বালতিতে যদি x লিটার জল উঠে যায় তাহলে 64 বালতিতে জল উঠবে 64 ইন্টু x লিটার। আর এই জলটাই সমান সমান এতটা জল, তাই না? তাহলে হবে 12 কিউব ইন্টু 2/3। পরিমিতির অঙ্কতে সবসময় লাস্টে কাটাকুটি করবে, ঠিক আছে? সবসময় লাস্টে কাটাকুটি করবে। আচ্ছা, এত লিটার। তাহলে এবার দেখো এখানে এটা কেটে গেল, তাহলে এখানে x ইকুয়ালস টু কত আসবে? 12 ইন্টু 12 ইন্টু 12, 12 কিউব মানে 3 বার 12 হবে, ইন্টু 2 ডিভাইডেড বাই নিচে 3 আছে, আর 64টা যখন এদিকে আসবে তখন ভাগ হয়ে যাবে। এবার বন্ধুরা এখানে কাটাকুটি করো, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 16 64, 2 দিয়ে কাটো, 8 2 16, আবার 4 দিয়ে কাটো, 4 2 8, 4 3 12, আবার 2 দিয়ে কাটো, 6 2 12। অর্থাৎ x এর মান আমরা পেলাম 3 6 18, 18 লিটার। অর্থাৎ প্রতি বালতিতে 18 লিটার জল ধরে। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 12-2 অঙ্কতে বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? তো বন্ধুরা অঙ্কটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো অঙ্কে কি বলছে, তো আমরা এখানে দুটো ছবি আঁকবো। একবার ছবি আঁকবো যখন চোঙের উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ, আর একবার আরেকটা ছবি আঁকবো যখন উচ্চতাটা ব্যাসার্ধের 6 গুণ। তো এখানে আমরা সবার প্রথমে চোঙ মানে তোমরা বুঝতেই পারছো, যেমন ধরে নাও জলের ড্রাম বা তেলের ড্রাম। তো এরকম একটি চোঙ আছে, ঠিক আছে? এই চোঙের ভূমি বা এর উপরের অংশটা, উপরের তলটা, এটা কিন্তু বৃত্তাকার হয়, আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হয়। তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এইখান থেকে এই ধার পর্যন্ত যে দূরত্বটা হবে এটা হচ্ছে এই চোঙের ব্যাসার্ধ, আর এইখান থেকে এতটা যদি আমরা যুক্ত করি এটা হলো তার উচ্চতা। এবার এইখানে এই চোঙটাতে কতটা এর ভিতরে জায়গা আছে সেটাই হচ্ছে তার আয়তন, এবং তার ফর্মুলা হয় ভূমির ক্ষেত্রফল। ভূমিটা যেহেতু বৃত্তাকার তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার, আর উচ্চতা কত? h, তাই পাই আর স্কয়ার h। এটা হচ্ছে কি? আয়তন।
ঠিক আছে, তো তোমরা সূত্র হিসাবে মনে রাখবে যে চোঙের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ পাই ইন্টু ভূমির ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা। এবার এখানে যেটা শর্তানুসারে বলেছে, এই যে উচ্চতাটা এটা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণের অর্থ কি? উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণের অর্থ হচ্ছে উচ্চতাটা বড় কার থেকে, ব্যাসার্ধ থেকে। কতটা বড়? ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তার মানে এই আর এর পরিমাপ যদি 5 হয় তাহলে এইচ এর পরিমাপ হবে 10, এই রকমটা। আর এর পরিমাপ যদি 10 হয়, এইচ এর পরিমাপ 20। ঠিক আছে, তাহলে এইচটা হচ্ছে আর এর দ্বিগুণ, তাহলে আমরা সেই আর এর দ্বিগুণ কিভাবে লিখবো, যে এইচ বাই আর সমান সমান 2/1, অর্থাৎ আর এর মান যদি 1 হয়, এইচ এর মান 2। ঠিক আছে, আমরা এটাকে অনুপাতের আকারে একটা ভাবার চেষ্টা করি। অনুপাতের আকারে যদি ভেবে নাও, অঙ্কটা কিন্তু আরো সহজ হয়ে যাবে, ক্যালকুলেশন করাটা আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা সবার প্রথমে ধরে নেব, যে ধরি আমরা একটু একটু করবো আর একটু একটু বুঝবো। ঠিক আছে, ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ আর ডেসিমিটার। হ্যাঁ, আমরা এখানে ডেসিমিটার এককটা নিচ্ছি এই কারণেই, কারণ এখানে ডেসিমিটার দিয়েছে, আর ডেসিমিটার, এবং উচ্চতা এইচ ডেসিমিটার। এবার প্রশ্নানুসারে এখন এইচ বাই আর ইকুয়ালস টু 2/1, তাই তো? এটাকে আমরা এইভাবে লিখতে পারবো বা এইভাবেও লিখতে পারো তোমরা, এইচ ইকুয়ালস টু 2r। তোমাদের ক্ষেত্রে যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে ভাববে। ঠিক আছে, তোমরা যদি এখানে কোনাকুনি গুণ করো না, তাহলে সেটাই পাবে যে এইচ এর মান আর এর দ্বিগুণ। এইভাবে লিখলে এটাকে আমরা কিভাবে বুঝবো, এইচ বাই আর মানে এইচ এর মান যদি 2 হয়, আর এর মান 1। তুমি এইচ এর মান যদি 4 লেখো, তাহলে আর এর মান 2 লিখতে হবে, অর্থাৎ এইচ হবে সবসময় বড়, আর হবে সবসময় ছোট। তাহলে এইচ ইকুয়ালস টু কত হলো, 2r হলো। আচ্ছা, এইটা আমরা জানি। এইবার আয়তনটা কত হবে, এটা লিখবো চোঙের আয়তন এই আয়তনটাকে আমরা v1 ধরে নিচ্ছি। v1 কেন ধরছি, কারণ এরপরে আমরা আবার একটা চোঙ আঁকবো এবং সেই চোঙটার উচ্চতাটা হবে ব্যাসার্ধের 6 গুণ। তাহলে সেই চোঙের আয়তনটা তো আলাদা হয়ে যাবে, তাই না? তাই এই চোঙের আয়তন যা হবে ওই চোঙের আয়তন আলাদা হবে। তো দুটো চোঙের আয়তন আলাদা বলে আমি এই চোঙের আয়তনটাকে v1 ধরে নিচ্ছি। আর পরের বারে যখন আমি আরেকটা চোঙের আয়তন বার করব, তখন সেই আয়তনটাকে আমরা v2 ধরে নেব। তো চোঙের আয়তনের ফর্মুলা, তাহলে এখানে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমিটার। এবার বন্ধুরা আমরা এখানে যেহেতু এইচ এর মান জানি 2r, এখানে এইচ এর জায়গায় মানটা বসিয়ে দেবো, পাই আর স্কোয়ার ইন্টু 2r, এত ঘন ডেসিমিটার। অর্থাৎ 2টা আগে চলে আসছে, তাহলে হবে 2 পাই, আর এখানে আর স্কোয়ার আছে, এখানে আর আছে, তাহলে আর এর কিউব হয়ে যাবে। এখানে দুটো আর এখানে একটা আর, অর্থাৎ আর এর কিউব, এত ঘন ডেসিমিটার। তাহলে চোঙের উচ্চতা যখন ব্যাসার্ধের দ্বিগুণ, তখন আমরা চোঙের আয়তন পেলাম 2 পাই আর কিউব। এইবার আমরা বার করব যখন চোঙের উচ্চতাটা ব্যাসার্ধের 6 গুণ। ঠিক আছে, যখন চোঙের উচ্চতাটা ব্যাসার্ধের 6 গুণ। এবার লিখব আবার যখন চোঙের উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হবে, তখন এইচ ইকুয়ালস টু কত হবে, 6r হবে, তাই তো? ব্যাসার্ধের 6 গুণ মানে আমরা অনুপাত আকারে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইচ বাই আর সমান সমান 6/1, অর্থাৎ ব্যাসার্ধ যখন 1, উচ্চতা তখন 6। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। আচ্ছা, এইবার এই ছবিটা আমি একটু এখানে এঁকে দিচ্ছি। এখানে একটা বড় একটা চোঙ আসবে, হ্যাঁ, মানে উচ্চতাটা বড় হবে। এটা তার ব্যাসার্ধ, সেটা আর, আর এটা তার উচ্চতা এইচ। তাহলে এই উচ্চতাটা ব্যাসার্ধের 6 গুণ। এবার এই চোঙের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ।
আমরা এটাকে H1 H2 নামও দিতে পারি, ঠিক আছে, যেহেতু দুটো উচ্চতা আলাদা, তো H1 H2 তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে ধরতে পারো, আমি তোমার জাস্ট ছবিটা আঁকছি তোমাদের বোঝানোর জন্য। তো এই চোঙের ক্ষেত্রে আমরা আর এইচ এর মধ্যে কি সম্পর্ক আছে, এইচ আর আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে 6/1, আর এখানে এইচ আর আর এর মধ্যে কি সম্পর্ক, 2/1, ঠিক আছে। তো এই চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, এটাকে আমরা ধরে নিচ্ছি V2, আর এই চোঙের আয়তনটাকে আমরা ধরে নিচ্ছি V1। তো এখন আমরা আয়তন বার করব কখন, যখন চোঙের উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ, তখন চোঙের আয়তন কত হবে। অতএব চোঙের আয়তন হবে V2, সেটা কত হবে, পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। এই ঘন ডেসিমিটারের জায়গায় আমরা লিটারও লিখতে পারি, ঠিক আছে, কারণ 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার হয়। এবার আমরা মানটা বসিয়ে দেবো, পাই আর স্কয়ার, এবং এইচ এর জায়গায় আমরা মান বসাবো কত, 6r, লিখে দেবো, যেহেতু এইচ ইকুয়ালস টু 6r। তাহলে আমরা কি পেলাম, 6 পাই r কিউব পেলাম, এত ঘন ডেসিমিটার। তো এইবার আমরা কি করব, এখানে বার করতে কি বলেছে, মানে কি দিয়ে দিয়েছে, এখানে বলছে চোঙটার আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। বেশি মানে কখন বেশি হতো, আগে ছিল এই আয়তনটা V1 ছিল, এখন আয়তন হচ্ছে V2, তাহলে এখন তো বেড়ে গেছে, কিন্তু কতটা বেড়েছে, তাহলে V2 মাইনাস V1, এতটা পরিমাণ আয়তন বেড়েছে, আর এই বাড়তি পরিমাণটাই হচ্ছে 539 ঘন ডেসিমিটার। সুতরাং V2 থেকে V1 কে বাদ দিয়ে দেবো, বাদ দিলে যে পরিমাণটা পাবো সেটাই হচ্ছে 539 এর সমান। তাহলে একটা সমীকরণ তৈরি হচ্ছে, এই সমীকরণটাকে সমাধান করেই আমরা আর এবং এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে চলো করি এবার এটাকে, এবার লিখবো, অর্থাৎ প্রশ্ন অনুসারে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি অঙ্কটা। আচ্ছা, তাহলে চলো লিখি এবারে প্রশ্ন অনুসারে, V2 মাইনাস V1 ইকুয়ালস টু 539। এবার V2 আমরা মানটা বসিয়ে দেবো 6 পাই আর কিউব, আর V1 এর মান হচ্ছে 2 পাই আর কিউব, ইকুয়ালস টু 539। এবার বন্ধুরা আমরা এখানে ক্যালকুলেশন করব, 6টা পাই আর কিউব থেকে 2টো পাই আর কিউব বাদ দিলে কটা পাবো, 4টে পাই আর কিউব পাবো, ইকুয়ালস টু 539। এবার আমরা এখানে 4 ইন্টু পাই এর মান, পাইয়ের আসন্ন মান হচ্ছে 22/7 বসিয়ে দিলাম, ইন্টু আর কিউব ইকুয়ালস টু 539। এবার এই দুটো সংখ্যা আমি এদিকে বাদিক থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে আর কিউব ইকুয়ালস টু 539 কে এদিকে লিখতে হবে। এবার এই 4 আর 22/7 এগুলো হচ্ছে অতিথি, ঠিক আছে, অতিথি যখন এইদিকে আসবে তখন উল্টে যাবে, তখন কত হবে, 4 আছে, তাহলে 4টা হয়ে যাবে 1/4, আর 22/7 আছে, এটা উল্টে যাবে, অর্থাৎ 7/22 হবে, ঠিক আছে। এবার আমরা এখানে কাটাকুটি করব, তাহলে দেখো এখানে 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটো, 4 11 44, আর থাকে এখানে 9, অর্থাৎ 9 11 99, আর এখানে আমরা কাটবো না, ঠিক আছে। এবার এটা আর কিউব লিখবো, আর এখানে হচ্ছে 49 ইন্টু 7। দেখো 49 মানেই হচ্ছে 7 স্কোয়ার, হ্যাঁ 7 স্কোয়ার, তো 49 মানে 7 এর স্কোয়ার, আর এখানে আর একটা 7 আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 7 এর কিউব লিখতে পারি, তাই না, কারণ 7 এর স্কোয়ার ইন্টু 7 করলে আমরা লিখবো 7 এর পাওয়ার 3, কারণ গুণের সময় পাওয়ার যোগ হয় 2 প্লাস 1, আর এখানে 4 মানে কত, 2 এর স্কোয়ার, আর এখানে আর একটা 2 আছে, অর্থাৎ গুণ করলে কত পাবো, 2 এর পাওয়ার 3, অর্থাৎ 2 কিউব। এবার এখানেও কিউব, এখানেও কিউব, এখানেও কিউব, তাহলে কিউবগুলো আমরা লিখবো না, তাহলে আমরা কত পাবো, আর ইকুয়ালস টু 7/2 এত ডেসিমিটার। আয়তনে আমরা ঘন শব্দটা ব্যবহার করব, আর ক্ষেত্রফলে বর্গ শব্দটা ব্যবহার করব, আর বাকি সব জায়গায় কিন্তু আমরা এককটা যেটা থাকে সেটাই লিখবো, মানে ডেসিমিটার হলে ডেসিমিটার, মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। এবার বন্ধুরা এখানে আমরা কিন্তু আর এর মান চাইনি, কিন্তু আমরা আর বার করেছি। এবার আমাদের চাইছে চোঙটির উচ্চতা। এবার চোঙটার উচ্চতা মানে কোন উচ্চতাটা বার করব, এই উচ্চতাটা না এই উচ্চতাটা। তো বন্ধুরা এই উচ্চতাটা আমাদের বার করতে হবে, কারণ এইটা তার প্রকৃত উচ্চতা। এইটা তো একটা শর্ত দিয়েছিল যে উচ্চতাটা যখন আমরা 6 গুণ করে দেবো তখন আয়তনটা বেড়ে যাবে। তার মানে প্রকৃত উচ্চতা কোনটা, প্রকৃত উচ্চতা এইটা না। তাই আমাদের এই যে প্রকৃত যে চোঙটা ছিল সেই চোঙের উচ্চতাটা বার করতে হবে, এবং সেই চোঙের উচ্চতাটা কত ছিল, সেই চোঙের উচ্চতা ছিল h ইকুয়ালস টু 2r, অর্থাৎ আর যেটা বেরোবে তাকে দ্বিগুণ করতে হবে।
তাহলে সেটাই হচ্ছে চোঙটার প্রকৃত উচ্চতা। এবার লিখব এখন চোঙটির প্রকৃত উচ্চতা h ইকুয়ালস টু কত, 2r, এত ডেসিমিটার। অর্থাৎ 2 ইন্টু আর এর মান আমরা এখানে বসিয়ে দিলাম, 2 2 কেটে গেল, অর্থাৎ 7 ডেসিমিটার। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 12 দাগের 3 অঙ্কে বলা হচ্ছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তো বন্ধুরা, সবসময় তোমাদের মধ্যে এইটা অনেক সময় প্রবলেম হয়ে থাকে যে এই যে পরিমাণগুলো দিয়ে দেওয়া হয়, এটা কি ক্ষেত্রফল না আয়তন না কি অন্য কিছু? তো বন্ধুরা, এটা চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে এককটা দেখো ভালো করে। এককে কি আছে? বর্গ আছে, বর্গের পরে সেন্টিমিটার, যেমন এখানে সেন্টিমিটার এককে আছে, কিন্তু এখানে বর্গ শব্দটা ব্যবহার করা হচ্ছে। বর্গ শব্দটা ব্যবহার করা হয় সবসময় ক্ষেত্রফলে, আর ঘন শব্দ ব্যবহার করা হয় সবসময় আয়তনে। সুতরাং এখানে আমার পরিষ্কার হয়ে গেল, এখানে বর্গ সেন্টিমিটার বলেছে, অর্থাৎ বর্গ শব্দটা ব্যবহার করেছে, তাই এটা এই যে পরিমাণটা, এটা ক্ষেত্রফল। এখন তুমি নিজে ভাবো, তোমাকে যদি বলা হয় একটি লোহার পাত দিয়ে দিল এবং বলা হলো এটা দিয়ে তুমি বাটি বানাও, তাহলে বাটিটা কিরকম হবে? তাহলে বাটিটা এইরকম হবে। এরকম একটি বাটি হবে। এবং আমরা জানি বাটির ভিতরটা ফাঁপা থাকে, তাই না, খালি থাকে। অর্থাৎ পাত দিয়ে যখন আমরা এই বাটিটা বানাবো, পাতটা আমার শুধু ব্যবহার হবে শুধু এই জায়গাটায়, এই জায়গাটায়, ঠিক আছে? উপরের অংশটা খোলা থাকবে, বাটি অবশ্যই তুমি খুলে রাখবে, তাই না? তাহলে এই যে বাটিটা তৈরি করতে যে পাতটা লাগে, সেই পাতের এখানে বলেছে, মানে সেই পাতটাই ধরে নাও এখানে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, যে বলছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। সুতরাং পাতটা তো এই জায়গাটায় লাগবে, তাই না? এই জায়গাটা লাগে। তোমরা কিন্তু বাস্তব ব্যাপারটা একটু চিন্তা করার চেষ্টা করো। তুমি ভাবো তোমার হাতে একটা বাটি আছে, তো সেই বাটিটা যদি তৈরি করতে হয় তোমাকে, তাহলে কতটা জায়গায় তোমার মানে পাতটা কোন জায়গাটায় ব্যবহার করা হবে? পাতটা শুধু এই নিচের অংশটাই তো ব্যবহার করে না, এই যে বক্রতলটা দেখতে পাচ্ছ, এই বক্রতলটা বানাতে গেলেই তো পাতটা ব্যবহার করতে হবে। সুতরাং এই বক্রতলের যে ক্ষেত্রফল সেটাই দিয়ে দিয়েছে 127 অ্যান্ড হোল 2/7, অর্থাৎ 127.2/7 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল দিয়েছে। এবং আমরা জানি অর্ধ গোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr²। এটা সবসময় তোমাদের মনে রাখতে হবে। যেখানে আরটা কি, আরটা হচ্ছে এই যে বাটিটা আমরা দেখতে পাচ্ছি, এই বাটির মুখের ব্যাসার্ধ, অর্থাৎ বাটির মাঝ বরাবর কোনো একটা জায়গা থেকে আমি যদি বাটির কেন্দ্র পর্যন্ত যদি যাই, তাহলে যে দূরত্বটা অতিক্রম করি সেটাই হচ্ছে ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। এবং এখানে 2πr², এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, আর সেই পরিমাণটাই দিয়ে দিয়েছে 127 অ্যান্ড হোল 2/7, এত বর্গ সেন্টিমিটার। এবার এখানে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এই সমীকরণটাকে সমাধান করলেই তো আমরা আর এর মান পেয়ে যাব। এবং আর মানে ব্যাসার্ধ, কিন্তু আমাদের বার করতে বলেছে ব্যাস। এবার ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসের পরিমাণ হয় 2r, অর্থাৎ আর এর দ্বিগুণ। তাহলে এই সমীকরণটাকে আমরা সমাধান করে আর এর মান বার করব, আর আর এর মান বেরিয়ে যাওয়ার পর আমরা 2 দিয়ে গুণ করলেই আমরা ব্যাসের মানটা পেয়ে যাব। ঠিক আছে? ব্যাস বলতে এইখান থেকে এতটা যেতে হবে। আমি এটা উপরে মাপ করে দেখালাম, আসলে কিন্তু এইখান থেকে এতটা পরিমাণটা পুরোটা হচ্ছে ব্যাস। ঠিক আছে? আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে চলো এটাকে করি। তাহলে এখানে লিখে নিই প্রথমে। ধরি বাটির মুখের ব্যাসার্ধ এর পরিমাপ আর সেন্টিমিটার। হ্যাঁ, এখানে সেন্টিমিটার দিচ্ছে তাই সেন্টিমিটার। এবার লিখবো অতএব প্রশ্নানুসারে, খুবই ছোট একটা অঙ্ক, অতএব প্রশ্নানুসারে
2πr² ইকুয়ালস টু 127 হোল 2/7। তো এই অঙ্কটার ব্যাপারে আমি আরেকটু তোমাদের বলে দিই। অর্ধগোলাকৃতি বাটি যখন বলেছে, তো ঠিক আছে, আমরা এখানে 2πr² ইকুয়ালস টু এত লিখবো। কিন্তু যদি এখানে প্রশ্নটা একটু পাল্টে যদি বলতো যে অর্ধগোলাকৃতি নিরেট একটা বাটি, তো বাটি সাধারণত নিরেট হয় না, কিন্তু কোশ্চেনে বলে দিচ্ছে যে নিরেট বাটি, নিরেট মানে পুরো ভরাট, তখন কিন্তু বন্ধুরা এটা 2πr² হবে না, তখন 3πr² হবে। কারণ যদি নিরেট বাটি বানাও তাহলে এখানেও পাত লাগবে, আবার এখানেও পাত লাগবে, তাই না? আর এই পাতটার ক্ষেত্রফল কত হবে? এটা তো বৃত্ত, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হয়? πr²। আর এই বক্রতলটার ক্ষেত্রফল আমরা জানি 2πr², তাহলে যোগ করলে কত হবে? এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে? 3πr² হবে, তাই না? তো যদি নিরেট শব্দটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু 3πr² হবে। যেহেতু নিরেট শব্দটা বলেনি, এখানে দেয়নি, তার মানে সাধারণ যেরকম বাটি হয় সেরকমই, অর্থাৎ উপরেরটা খালি থাকবে, তাই এখানে 2πr²। এবার আমরা এখানে সমাধান করব। তো সবার প্রথমে 2 পায়ের মানটা বসাবো 22/7 ইন্টু r² ইকুয়ালস টু, এখানে এটাকে ভাঙাই, তোমরা নিশ্চয়ই এটাকে জানো ভাঙাতে হয় কিভাবে। 127-এর সাথে 7 গুণ করতে হয়, আর যে গুণফলটা বেরোবে তার সাথে 2 যোগ করতে হয়। যোগ করে যে সংখ্যাটা হবে সেটা উপরে লিখবো আর 7টা নিচে লিখবো। তাহলে এবার গুণ করি, 127 ইন্টু 7, 7 7 49, হাতে 4, 7 2 14 আর 4 18, হাতে 1, 7 1 7 8, তাহলে 889, তার সাথে আবার 2 যোগ করব, তাহলে 11 9 8, অর্থাৎ 891। এবার বন্ধুরা এখানে 7 আর 7 কেটে গেল, তাহলে আমরা 2 আর 22, এখানে এটাও আমরা কাটতে পারি। 11 দিয়ে যদি কাটো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 8 11 88, আর 1 থাকে, 11 1 11, আর এখানে কাটাকুটি হচ্ছে না। তাহলে r² ইকুয়ালস টু কত হচ্ছে? 81। আর এই 2 আর 2, এই দুই বন্ধুকে তুমি এইদিকে নিয়ে চলে আসো। যখনই বন্ধুরা একদিক থেকে আরেক দিকে যাবে তখন সবসময় তারা নিচে থাকবে, হ্যাঁ, নিচে থাকবে। এবার এখানে স্কোয়ার আছে, তাই তোমরা চেষ্টা করবে এখানে প্রত্যেকটা সংখ্যাকে স্কোয়ারের আকারে লিখতে। তাহলে 81 মানে আমরা লিখতে পারি 9 এর স্কোয়ার, আর 2 ইন্টু 2 মানে তো লিখতেই পারি 2 এর স্কোয়ার। এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে এখন আর স্কোয়ার লেখার দরকার নেই। তাহলে আর এর মান পেয়ে গেলাম 9/2 সেন্টিমিটার। এবার বন্ধুরা আমাদের কি বার করতে হবে? ব্যাস বার করতে হবে, অর্থাৎ এই 2টাকে এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হবে? 2r ইকুয়ালস টু কত? 9 সেন্টিমিটার। আর বন্ধুরা 2r মানেই হচ্ছে ব্যাস, ঠিক আছে? অর্থাৎ বাটির মুখের ব্যাস 9 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্কতে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তো বুঝতেই পারছো এখানে বর্গ শব্দটা দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে এই যে পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ 77, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বলতে কোন ক্ষেত্রফল, এগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো অঙ্কটা পুরোটা পড়ে নিই। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? তো বন্ধুরা শঙ্কুর দু ধরনের উচ্চতা হয়, আমরা একটা ছবি আঁকি তাহলে বুঝতে পারবো। শঙ্কু মানে যেমন ধরে নাও টোপর, হ্যাঁ, টোপর, তো এটা হচ্ছে শঙ্কু। তো শঙ্কুর দুটো তল হয়, তুমি নিজে ভেবে দেখো, তুমি একটা টেন্ট বানাচ্ছ, এরকম আকারের একটা টেন্ট বা তাঁবু বানাচ্ছ। তো সেই তাঁবুটা যখন বানাবে তখন সেই ত্রিপল মানে যে কাপড়টা ব্যবহার করে তুমি তাঁবুটা বানাবে, সেই ত্রিপলটা তুমি কোন জায়গাটায় ঘিরবে? নিচটায় ঘিরবে না উপরটা এরকম ভাবে ঘিরবে? কোনটা? নিশ্চয়ই বাঁকা জায়গাটায় এইভাবে তুমি ঘিরবে, তাই না? তার মানে তাঁবুটা শুধুমাত্র উপরের অংশটাতে থাকবে, নিচের অংশে কোনো তোমাদের ত্রিপলটা শুধু উপরে থাকবে, নিচে কিন্তু কোনো ত্রিপল থাকবে না। অর্থাৎ এই যে ত্রিপলের কথা বলা হয়েছে 77 বর্গমিটার ত্রিপল, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর দু ধরনের তল হয়, একটা হচ্ছে এই বাঁকা তলটা যেটাকে আমরা বক্রতল বলি, আর একটা হচ্ছে নিচের তলটা যেটা হচ্ছে সমতল, এবং এই তলের মানে প্রকৃতি হচ্ছে বৃত্তাকার। এই তলটার আকার আমরা দেখতে পাচ্ছি বৃত্তাকার, আর উপরের তলটা কিন্তু বাঁকা তল, ঠিক আছে, বাঁকা তল। এই তলটাকে আমরা বলি বক্রতল। এবার
এই যে আমরা বৃত্তাকার তলটা দেখতে পাচ্ছি, তো এর একটা ব্যাসার্ধ হবে, কারণ বৃত্ত তো, তাহলে তো তার ব্যাসার্ধ হবে। তাহলে এই অংশটাকে আমরা বলি তার ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধর যে মানে এই যে বৃত্ত আছে, বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই শঙ্কুর শীর্ষবিন্দু, মানে এই যে আমরা দেখতে পাচ্ছি শীর্ষকোণ, তো শীর্ষকোণের এই যে বিন্দু, তো এই বিন্দু আমরা যদি যুক্ত করি তাহলে এই যে উচ্চতাটা পাবো, এটাকে আমরা বলি লম্ব উচ্চতা। আর এই কৌণিক বিন্দু থেকে এই বৃত্তের, এই যে বৃত্তের কোনো একটা ধাপ, কোনো একটা বিন্দু পর্যন্ত আমরা যদি যুক্ত করি, তাহলে যে দৈর্ঘ্যটা পাবো সেটাই হলো তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল দ্বারা চিহ্নিত করি। এখন আমাদের এই এল এর মানটা দিয়ে দিয়েছে 7 মিটার। আর বন্ধুরা, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা দিয়ে দিয়েছে 77 বর্গমিটার, পার্শ্বতল মানে বক্রতল, এটার সূত্র হয় পাই আর এল। ঠিক আছে, তো পাই আর এল এর মান দিয়ে দিয়েছে 77। এবার বন্ধুরা, সবসময় পরিমিতির অঙ্ক না করতে গেলে তোমাদের যেটা ভাবতে হয় যে আমাদের যেটা চেয়েছে সেটার সূত্রটা কি। যেমন ভূমিতলের ক্ষেত্রফল চেয়েছে, তো ভূমিতল মানে এই নিচের এই বৃত্তাকার অংশটা, তো এই বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার। অর্থাৎ আমাদের পাই আর স্কোয়ারটা বার করতে হবে। তো বন্ধুরা, পাই আর স্কোয়ার বার করতে গেলে আমাদের কি দরকার, মানে এইটার মান বার করতে গেলে আমাদের কি লাগবে, আর এর মান দরকার, অর্থাৎ ব্যাসার্ধের পরিমাপটা দরকার। ব্যাসার্ধ যদি না জানা থাকে তাহলে এটা বার করবো কি করে, বার করতে পারবো না। সুতরাং এইখানে আমাদের এই জিনিসটা, যে জিনিসটা আমাদের বার করতে হবে তার জন্য আর দরকার। এবারে আরটা পাবো কোথা থেকে, তাহলে তার জন্য একটা সমীকরণ দরকার, সমীকরণ তৈরি করতে হবে। আর সেই সমীকরণটাই কোথা থেকে আসছে, এইখান থেকে আসছে। পাই আর এল সমান সমান 77। পাই আর এল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। যে অংশটা ত্রিপল দিয়ে মোড়া হচ্ছে সেটাই হচ্ছে বক্রতল। তো সেই ত্রিপলের ক্ষেত্রফল যদি 77 বর্গমিটার হয়, তার মানে তাঁবুটার ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল সেটা হবে 77 বর্গমিটার। সুতরাং আমি এখানে পেয়ে গেলাম পাই আর এল সমান সমান 77। এবার এটা একটা সমীকরণ, এখানে এল এর মানটা বসিয়ে দেবো, পাই এর মানটা বসিয়ে দেবো, আর সমাধান করে আর এর মানটা পেয়ে যাবো। এবার আর এর মানটা পেয়ে গেলেই তুমি এই জায়গায় বসিয়ে দাও, তাহলেই কি হয়ে যাবে, তাহলেই তুমি পেয়ে যাবে ভূমির ক্ষেত্রফল। তো খুব সহজ অঙ্ক, তাহলে চলো এটাকে করি। লিখবো ধরি শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, এখানে মিটার শব্দটা দেওয়া আছে, এবং তির্যক উচ্চতা এল মিটার। এখন এল এর পরিমাপটা দিয়ে দিয়েছে, এল ইকুয়ালস টু 7 মিটার এবং পাই আর এল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 77 বর্গমিটার। তো বন্ধুরা, এবারে আমরা এখানে সমাধানটা করব। পাইয়ের মানটা বসিয়ে দিই 22/7 ইন্টু আর ইন্টু এল এর মানটা বসিয়ে দিই 7 ইকুয়ালস টু 77। এখানে লিখে দেবো যেহেতু এল ইকুয়ালস টু 7 মিটার। এবার বন্ধুরা এখানে দেখো 7 আর 7 কেটে গেল। এবার 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, আর 11 দিয়ে কাটলে 7 এবং 77। তাহলে এখানে আমরা পাচ্ছি 2r ইকুয়ালস টু 7। তাহলে বন্ধুরা আর ইকুয়ালস টু কত হবে, তো এই দুই বন্ধুটাকে আমরা এইদিকে নিয়ে আসবো, তো একদিক থেকে আরেক দিকে গেলে সেই বন্ধুটা নিচে চলে যাবে। ঠিক আছে, তাহলে আর এর মান কত, 7/2 এত মিটার। এবার বন্ধুরা আমরা ভূমিতলের ক্ষেত্রফল বার করব। যে সমস্যাটা ছিল আমাদের আর এর মান বার করতে হবে, না হলে ক্ষেত্রফল পাবো না ভূমির ক্ষেত্রফল, তো আর এর মান বেরিয়ে গেছে। এবার আমাদের কাছে সমস্যাটা সহজ হয়ে গেল। এবার আমরা ব্যাস এই সূত্রটা ফেলে এখানে আর এর মানটা বসিয়ে দেবো, আমরা উত্তর পেয়ে যাবো। এবার লিখবো অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক। আপাতত এখন আমরা একক লিখবো, যখন মানটা বসিয়ে দেবো তখন লিখবো বর্গ মিটার।
তাহলে এখানে পায়ের মান বসিয়ে দিই 22/7 ইন্টু আর এর মানটা বসিয়ে দিই 7/2 হোল স্কোয়ার। ঠিক আছে, এত বর্গ মিটার এখানে লিখে দেবো, যেহেতু আর ইকুয়ালস টু 7/2 মিটার। এবার বন্ধুরা এখানে আমরা কিছু ক্যালকুলেশন করব। 22/7, 7/2 এর স্কোয়ারের অর্থ হচ্ছে 7/2 আমরা গুণ করব দুবার। ঠিক আছে, এবার একটা 7 কেটে গেল, 2 দিয়ে এটাকে কাটো 11, আর কাটাকুটি হচ্ছে না, অর্থাৎ 77/2 বর্গমিটার। 77কে 2 দিয়ে ভাগ করার অর্থ হলো 77-এর অর্ধেক। তো 77-এর অর্ধেক কত হয়? 70-এর অর্ধেক 35 হয়, আর 7-এর অর্ধেক কত হয়? 7-এর অর্ধেক 3.5 হয়, অর্থাৎ আমরা কত পাচ্ছি? 38.5, 38.5। তোমরা কিন্তু ভাগও করতে পারো, ঠিক আছে, আমি একটা অন্য উপায় তোমাদের শেখালাম, তোমরা নিজে এইভাবে ভাগ করতে পারো। 2 কত? 3 দুগুণে 6, 1 7, 8 দুগুণে 16, এখানে বিয়োগ করতে হবে, 1 হচ্ছে ছোট পড়ছে তাই এখানে দশমিক দেবো, 0 নিয়ে আসবো, 5 দুগুণে 10, অর্থাৎ 38 কি হলো? 38.5 এত বর্গ মিটার। ব্যাস, এটাই হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক, এই অঙ্কটি গোলক থেকে দেওয়া হয়েছে। অঙ্কে বলা হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের, এগুলো হচ্ছে পরিমাপগুলো, সব ব্যাসার্ধ দিয়েছে। 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। তো এখানে বন্ধুরা তোমরা একটা জিনিস সবসময় জানবে, যে কোনো একটা ঘনবস্তু গলিয়ে যখন আরো একটা অন্য ঘনবস্তু বা সেই ধরনের ঘনবস্তু তৈরি করা হচ্ছে, তখন সেক্ষেত্রে আয়তনটা সমান হবে। এখন যেহেতু 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে, সুতরাং 3টে গোলকের মোট যে আয়তন হবে, সেই আয়তনটাই হবে বড় গোলকের আয়তনের সমান। তাহলে এখানে যেহেতু আয়তন সম্পর্কিত অঙ্ক এটা, তাই গোলকের আয়তন তোমাদের জানতে হবে। গোলকের আয়তন আমরা বার করব কি করে? দেখো বন্ধুরা, গোলক যেমন ফুটবল, ফুটবল তো ভিতরে ফাঁপা, তো তোমরা ধরে নাও একটা নিরেট বল, যেমন লোহার বল। তো এই গোলকের যদি ব্যাসার্ধ যদি আর হয়, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই গোলকের আয়তন, অর্থাৎ এর মধ্যে কতটা জায়গা আছে বা কতটা ধাতু এর ভিতরে আছে, সেটার পরিমাণটা হবে 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব। হ্যাঁ, ব্যাসার্ধের কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন। তো এইরকমই 3খানা গোলক আছে। তো বন্ধুরা 3টে গোলক আছে, এটা ধরে নাও প্রথম গোলক, যার আয়তন আমি এখানে ধরে নিচ্ছি V1। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ধরে নাও R1, এবং এই R1 এর মানটা দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার। আরো একটা গোলক আছে, এর থেকে একটু বড়, ব্যাসার্ধ বড় হলে গোলক বড় হয়ে যাবে, ঠিক আছে। এর ব্যাসার্ধটা হচ্ছে R2, এবং R2-র পরিমাপটা এখানে দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার। আর এই গোলকটার আয়তন আমি ধরে নিচ্ছি V2। আরো একটা গোলক এর থেকে বড়, যার ব্যাসার্ধ হচ্ছে আরেকটু বড় হবে, R3, এবং এই R3-র পরিমাপটা দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার, এবং এই গোলকটার আয়তন আমি ধরে নিচ্ছি V3। এখন এই 3টে গোলককে যখন গলানো হবে, তখন যে মোট আয়তন হবে, তাহলে যোগ করে দেবো, সেটাই সমান সমান হবে একটা বড় গোলক, একটা আরো একটু বড় গোলক, যার ব্যাসার্ধটা আমি এখানে ধরে নিচ্ছি R, ঠিক আছে। তাহলে তার আয়তন হবে আমি ধরে নিচ্ছি V। তাহলে বন্ধুরা এখানে V1, V2 আর V3 এই 3টে আয়তনের সমষ্টি বা যোগফল V, অর্থাৎ এই বড় গোলকটার আয়তনের সমান। এবার আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, সেই সমীকরণটাকে সমাধান করলেই আমরা এখানে আর এর মান পেয়ে যাবো। দেখো এখানে আর এর মান কিন্তু দেওয়া নেই, এটা আমরা বার করব, ঠিক আছে। এখানে এই 3টে গোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান কিন্তু দেওয়া আছে। তো আমরা এখানে লিখব, ধরি 3 সেন্টিমিটার, এখানে ব্র্যাকেটে লিখে দেবো R1 ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। R1 ইকুয়ালস টু দেওয়ার দরকার নেই, দেখো এটাও একটা লেখার কিন্তু একটা আর্ট, হ্যাঁ, ইকুয়ালস টু R1 এইভাবে লিখে দিচ্ছি। 3 সেন্টিমিটার ইকুয়ালস টু R1, অর্থাৎ R1 3 সেন্টিমিটার।
3 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন V1, 4 সেন্টিমিটার যেটা R2 সমান ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন V2, 5 সেন্টিমিটার যেটা হচ্ছে R3 সমান ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন V3। আর আয়তনে সবসময় আমরা ঘন শব্দটা ব্যবহার করব, তাহলে এখানে লিখব ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। আর আমরা ধরি নিরেট বড় গোলকটির আয়তন V ঘন সেন্টিমিটার, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটা আমরা ধরে নিচ্ছি R সেন্টিমিটার। এই R এর পরিমাপটা আমাদের কিন্তু বার করতে হবে, ঠিক আছে। এবার বন্ধুরা তাহলে আমরা লিখব, এখন প্রশ্নানুসারে যেহেতু 3টে গোলককে গলিয়ে বড় গোলকটা বানানো হচ্ছে, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। এবার আমরা এখানে সূত্রগুলো লিখব। এটা হচ্ছে বড় গোলকের আয়তন, তাহলে তার সূত্র কি হবে? 4/3 পাই ইন্টু বড় গোলকটার ব্যাসার্ধ যেটা আমরা ধরে নিচ্ছি R, তাহলে R এর কিউব ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু এটা হচ্ছে V1টা হচ্ছে ছোট গোলকটার আয়তন, তাহলে এর ব্যাসার্ধ কত? R1, তো তাহলে এখানে লিখব R1 কিউব, এখানে লিখব 4/3 V2 এর জন্য পাই R2 কিউব প্লাস 4/3 পাই R3 কিউব। এবার বন্ধুরা দেখো 4/3 পাই লিখব, আর এর মান আমরা বার করব। এখানে প্রত্যেকটা রাশিতে 4/3 পাই আছে, তাই এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে R1 কিউব প্লাস R2 কিউব প্লাস R3 কিউব। 4/3 পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে এবার যেটা থাকছে R কিউব ইকুয়ালস টু, এখানে মানগুলো বসিয়ে দেবো। R1 এর মান 3, তাহলে 3 এর কিউব, R2 এর মান 4, তাহলে 4 এর কিউব, আর R3 এর মান 5, তাহলে 5 এর কিউব। এবার বন্ধুরা এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে R এর মানটা পেয়ে যাব। তাহলে 3 এর কিউব মানে হবে 27, 4 এর কিউব 64, আর 5 এর কিউব মানে 125। কিউবের অর্থ হচ্ছে এই সংখ্যাটাকে তোমাকে 3 বার গুণ করতে হবে, যেমন 5 এর কিউব মানে 5 গুণ 5 গুণ 5, 4 কিউব মানে 4 গুণ 4 গুণ 4, এইভাবে। এবার এই তিনটে সংখ্যাকে আমরা যোগ করব, 125, 64, 27। তো 7 4 11, 11 5 16, হাতে 1, 6 4 10, 1 11, 216। আর কিউব ইকুয়ালস টু 216। এবার বন্ধুরা 216 কোন সংখ্যার কিউব হয়? দেখো 2 দিয়ে করো, 1 0 8, 2 দিয়ে 5 2 10, 4 2 8, 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, অর্থাৎ 3টে 2, 3টে 3। তাহলে এটাকে আমরা লিখব আর কিউব ইকুয়ালস টু 2 কিউব ইন্টু 3 কিউব। সব দিকে 3 আছে, তাই এখানে আমরা কেটে দেবো, তাহলে আর ইকুয়ালস টু 2 ইন্টু 3। তোমরা বলতে পারো স্যার এইখানে তো এখানেও তো কিউব ছিল, তাহলে কেন কাটেনি? দেখো বন্ধুরা, যোগ বা বিয়োগ থাকলে কিন্তু এরকম কিউবগুলো তোমরা তুলে দিতে পারবে না, একমাত্র গুণ থাকলে তোমরা বা ভাগ থাকলে তুলতে পারবে, ঠিক আছে। তাহলে আর এর মান আমরা কি পেলাম? 6 সেন্টিমিটার, এবং আমাদের ব্যাসার্ধই চেয়েছে, তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম, অর্থাৎ এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। বন্ধুরা পরের অঙ্ক 12-6 প্রশ্নে বলা হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? খুব সহজ একটা প্রশ্ন, খুব ভালো একটা অঙ্ক। দেখো বলছে কি, একটা তোমার কাছে একটা বড় নিরেট লোহার গোলক আছে, মানে একটা বল আছে। এবার সেটাকে তুমি গলিয়ে ছোট ছোট লোহার গুলি তৈরি করছো। এবার যে গুলিগুলো তৈরি করছো
তাদের প্রতিটার ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এরকম কটা গুলি তুমি করতে পারবে? তো আমি অঙ্কটা তোমাদের একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও তোমার কাছে এরকম একটা বড় লোহার বল আছে, নিডেড বল, ঠিক আছে, যার ব্যাসার্ধ অর্থাৎ আর, সেটা এখানে বলে দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে এই গোলকটার একটা কিছু আয়তন হবে, তাই না? সেই গোলকটার একটা আয়তন হবে, সেটাকে আমি ধরে নিচ্ছি ভি। তো এবার এইটা থেকে আমি কি করছি, এরকম ছোট ছোট আমি গুলি তৈরি করছি, যার এক একটা ব্যাসার্ধ ধরে নিচ্ছি স্মল আর, আর এই স্মল আর এর মান হচ্ছে 1 সেন্টিমিটার। তো এইরকম একটা গুলি হবে, তারপর দুটো গুলি হবে, তিনটে গুলি হবে, এরকম আমি অনেকগুলো গুলি তৈরি করব, ঠিক আছে? তো এরকম কটা গুলি বানাতে পারবো? তো আমি ধরে নিচ্ছি এইরকম আমার কাছে আমি x সংখ্যক গুলি তৈরি করব। কতটা? x সংখ্যক গুলি তৈরি করব। তাহলে এক্সটা এরকম ছোট ছোট গুলির যে মোট আয়তন হবে, সেটাই হবে এই বড় গোলকটার আয়তনের সমান, তাই তো? তাহলে এবার আমরা এখানে এটাকে সমান সমান করে দিতে পারি। এবার এখানকার এক একটা ছোট ছোট গুলির আয়তন তুমি ধরে নাও ভি, ঠিক আছে? এক একটা ছোট ছোট গুলির আয়তন স্মল ভি, আর এটাকে ধরে নাও ক্যাপিটাল ভি। তাহলে এক একটা ছোট ছোট গুলির আয়তন, যার ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, এরকম এক একটা ছোট ছোট গুলির আয়তন যদি ভি হয়, তাহলে এক্সটা এরকম গুলি আছে। তাহলে এক্সটা যদি গুলি থাকে, তাহলে তার মোট আয়তন কত হবে? মোট আয়তন হবে ভি এক্স, তাই তো? ভি এক্স অর্থাৎ এক্স ইন্টু ভি, এটাই হচ্ছে মোট আয়তন। আর এই আয়তনটাই সমান হবে এই বড় গোলকটার আয়তন অর্থাৎ ক্যাপিটাল ভি এর সমান। এবং এখানে একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, ভি ইকুয়ালস টু স্মল ভি ইন্টু এক্স। ব্যাস, এই সমীকরণটাকে সমাধান করলেই আমরা পেয়ে যাবো এক্স এর মান। অর্থাৎ এক্স এর মান হচ্ছে ক্যাপিটাল ভি বাই স্মল ভি, মানে বড় গোলকটার আয়তনকে যখন এক একটা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দেব, তখনই আমরা পেয়ে যাব কটা ছোট গোলক মানে গুলি তৈরি করেছি। ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক, তাই না? তাহলে আমরা এখানে লিখি, ধরি বড়টা বলাটা ঠিক হবে না, আমরা এখানে লিখবো, ধরি 8 সেন্টিমিটার, ব্র্যাকেটে লিখে দেবো ইকুয়ালস টু ক্যাপিটাল আর, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত গোলকের আয়তন, অবশ্যই এটা নিডেড গোলক, হ্যাঁ, নিডেড গোলকের আয়তন ক্যাপিটাল ভি এত ঘন সেন্টিমিটার। বন্ধুরা সবসময় আয়তনে ঘন শব্দটা ব্যবহার করবে, ঠিক আছে? ঘন সেন্টিমিটার। এবং 1 সেন্টিমিটার, যেটাকে আমরা সমান সমান স্মল আর ধরে নেব, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত নিরেট গুলির আয়তন স্মল ভি, হ্যাঁ, স্মল ভি ঘন সেন্টিমিটার। আর ধরবো এক্সটি, ধরি এক্সটি 1 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত গুলি তৈরি করা যাবে। সুতরাং এক্সটি 1 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত গুলির মোট আয়তন সমান সমান 8 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত নিরেট গোলকের আয়তন, তাই তো? খুব সহজ ব্যাপার।
তাহলে এরকম এক্সট্রা ছোট ছোট গুলির যে মোট আয়তন সেটাই সমান হবে এই বড় গোলকটার আয়তনের সাথে। তাহলে এবার আমরা এখানে সূত্রটা বসিয়ে দিই, এক্স ইন্টু এক্সটি ছোট ছোট গুলির আয়তন কত হবে, এক্স গুণ স্মল ভি, কারণ এক একটা ছোট ছোট গুলির আয়তন ভি ধরেছি, তাহলে এখন এক্সটি ছোট ছোট গুলির মোট আয়তন কত হবে, এক্স ইন্টু ভি সমান সমান 8 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত নিরেট গোলকের আয়তন, সেটা কত ভি, এটা আমরা এখানে ধরে নিয়েছি। এবার বন্ধুরা তাহলে আমাদের এক্স এর মান বার করতে হবে, তাহলে এক্সটা কি করে পাবো, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে ক্যাপিটাল ভি বাই স্মল ভি। এবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো। গোলকের আয়তনের সূত্র কি, 4/3 ইন্টু পাই আর ব্যাসার্ধ আর কিউব, ঠিক আছে। এই গোলকটার ব্যাসার্ধ কত আর, ক্যাপিটাল আর, ডিভাইডেড বাই 4/3 পাই আর এই ছোট গোলকগুলোর বা গুলিগুলোর ব্যাসার্ধ কত স্মল আর, তাহলে এখানে 4/3 পাই ক্যান্সেল হয়ে গেল, ক্যাপিটাল আর বাই স্মল আর। তাহলে এবার ক্যাপিটাল আর এর মান আমরা বসিয়ে দিই 8, 8 কিউব, আর স্মল আর এর মান আমরা এখানে বসিয়ে দিই 1 কিউব। এবার 8 কিউব মানে 8 গুণ 8 গুণ 8, আর 8 8 হয় 64, তো 64 ইন্টু 8 গুণ করো, 4 8 32 2 হাতে 3, 6 48 আর 3 51, 512। আর নিচে 1 কিউব মানে 1 গুণ 1 গুণ 1 অর্থাৎ 1 পাবো। তাহলে আমরা এক্স এর মান কি পেলাম, এক্স এর মান পেলাম 512, কারণ 512কে 1 দিয়ে ভাগ করলে আমরা 512 পাবো, তাই উত্তরটা চলে আসলো 512। তাহলে এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট মোট 512টা নিরেট গুলি তৈরি করা যাবে।